আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বাণিজ্য বিভাগে অধ্যয়নরত, তাদের যে ধারাবাহিক ক্লাস হিসাব বিজ্ঞান বিষয়ের, সেই হিসাব বিজ্ঞান বিষয়ের ধারাবাহিক যে ক্লাস লেনদেন অধ্যায় আমি বিগত ক্লাসে শেষ করেছি। সবাই যারা আমার ক্লাসটি ফলো করেছো এবং আমার ভিডিওগুলো দেখো মনোযোগ সহকারে, তাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না এবং সমস্যা আশা করি হবে না। সুতরাং তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির আজকে খুবই সিম্পল কিছু কথা বলবো। আমি আজকে সরাসরি অঙ্কে যাব না। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। দুতরফা মানে কি? দুইটা পক্ষ। দু অর্থাৎ হচ্ছে দুই, তরফা অর্থাৎ হচ্ছে পক্ষ। তার মানে কোন লেনদেনের কোন পক্ষের দুই পক্ষ থাকা অবশ্যই বাঞ্ছনীয়। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, আমি যদি কারো কিছু দেই অবশ্যই তাকে কিছু নিতে হবে, ঠিক আছে? টিট ফর মানে গিভ অ্যান্ড টেকের বিষয়টা আর কি, দুতরফা দাখিলা পদ্ধতি। আর আমরা প্রথম যে ক্লাসটা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক আলোচনা, সেই প্রাথমিক আলোচনায় আলোচনা করেছিলাম যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি। উনি সর্বপ্রথম 1494 সালে একটি বই, যে বইটার নাম একটু বড়, আমার মাঝে মাঝে লিখতে সমস্যা বা পড়তে সমস্যা হয়, তারপরেও বলি। ইসের নামটা হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনাল। এটা এই বইতে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এটা একমাত্রই হিসাবের মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি। যদি হিসাবের দুতরফা দাখিলা পদ্ধতি না থাকতো, তাইলে মানে দায় সম্পত্তি আয় ব্যয় অর্থাৎ হিসাবের যে প্রভাব আছে, প্রভাবগুলা সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব হতো না। আমরা হিসাব বিশ্লেষণ করে দেখতে পারি হিসাবের 5টা উপাদান পাওয়া যায়। একটা হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা শর্ত। সম্পদটা কি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। সম্পদ হচ্ছে এমন একটা বিষয় যেটা ব্যবহার করা যায়, নিঃশেষ করে দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না, এটা হচ্ছে সম্পত্তি। দায় হচ্ছে তোমার কাছে কেউ কিছু পাবে, তুমি দেও নাই কিন্তু দিবা, এটা হচ্ছে দায়। আয় হচ্ছে তুমি কোনো টাকা পাইছো, ওই টাকার প্রতি কারণ কোনো অধিকার নাই, তুমি নিজেই সেটা ইউজ করবা, সেটা হচ্ছে আয়। ব্যয় হচ্ছে তুমি দিছো, ওই টাকা তোমার ফেরত পাওয়ার সম্ভাবনা নাই, সেটা হচ্ছে ব্যয়। মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের অধিকার। মালিক কি পরিমাণ অধিকার প্রতিষ্ঠানের উপর বা কারবারের উপর প্রভাব বিস্তার করতে পারে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এইখানে দুইটা কথা আছে। এটা দুতরফা বলতে হচ্ছে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট হচ্ছে হিসাব খাতের বাম পাশকে ডেবিট বলে, হিসাব খাতের ডান পাশকে ক্রেডিট বলে। তাহলে আমাদের ডেবিট ক্রেডিট কি? হিসাব খাতের বাম পাশকে ডেবিট এবং ডান পাশকে ক্রেডিট বলে। আমরা যদি এই বিষয়টা লিখতে পারি তাহলে বিষয়টা বুঝি। ডেবিট ক্রেডিট কি? ডেবিট আলোচনা করি, সম্পদ যদি বৃদ্ধি পায়, ডেবিট যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট।
যদি হ্রাস পায় তাহলে ডেবিট। বুঝা যাচ্ছে? আয় যদি বৃদ্ধি পায়, সিআর ক্রেডিট। আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ব্যয় যদি বৃদ্ধি পায়, ডেবিট। যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। এখন মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, ক্রেডিট। যদি হ্রাস পায় ডেবিট। সম্পদ যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। দায় যদি বাড়ে ক্রেডিট, কমলে ডেবিট। আয় যদি বাড়ে ক্রেডিট, কমলে ডেবিট। ব্যয় যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। তার মানে এই তিনটা যদি বাড়ে ডেবিট, বাড়লে ক্রেডিট, আর এই দুইটা সেম। সম্পদ আর খরচ যদি বাড়ে ডেবিট, কমলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বাড়ে ক্রেডিট, কমলে ডেবিট। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝাতে পারছি। আমি এখন তিনটা লেনদেন দিয়ে বলবো। একটা হচ্ছে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র সম্পদ, এটা হচ্ছে নগদ টাকা, তার মানে এটাও সম্পদ। এখন দুইটা পক্ষ বেড়ে গেছে, এই সম্পত্তি বাড়ছে, তার মানে আসবাবপত্র ডেবিট, এই সম্পত্তি কমছে, তার মানে নগদান ক্রেডিট। ঠিক আছে? এখন যদি ধারে করে, ধারে মানে বাকিতে, ধারে মানে নগদে কোনো অস্তিত্ব নাই, এটা কি সম্পদ। ধারে যেহেতু কিনছো, ধারে যেহেতু কিনছো, তার মানে কি দায় বাড়ছে। আর একটা কি পাওনাদার, এখানে কি দায় বাড়ছে। দায় যদি বাড়ে ক্রেডিট, দায় আসছে, পাওনা আসছে ক্রেডিট, সম্পদ যদি বাড়ে ডেবিট, এটা হচ্ছে ডেবিট। কথা কি বোঝা গেছে? সম্পত্তি আর দায় বুঝাইলাম। এখন হচ্ছে আয়, বিক্রয় ৫,০০০ টাকা, একটা পক্ষ আছে বিক্রয়, বিক্রয় হচ্ছে আয়, টাকা হচ্ছে নগদ। আয় বাড়ছে, সাথে সাথে নগদও বাড়ছে, তার মানে নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। কথা কি বোঝা গেছে? আশা করি বোঝাতে পারছি। কারেন্ট যেহেতু চলে গেছে, লাইটের সমস্যা, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা যেটুকু করলাম ওটুকু আশা করি তোমাদের খুবই গুরুত্বের সাথে দেখবা, এবং এই অধ্যায়টা যদি ভালো মতো করো তাহলে ভবিষ্যতে যে জাবেদা, খতিয়ান, নগদান, রেওয়ামিল যা আছে ওই অধ্যায়গুলো, এই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে বের করতে হবে। এখান থেকে যদি ডেবিটকে ঠিক মতো করতে পারো তাহলে অবশ্যই এখানে যে তোমাদের অবশ্যই সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকের আলোচনা যেটুকু করলাম সেটুকু আলোচনা কেমন লাগলো তোমাদের অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আমি। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ।